দেশকে থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি সাফাদ্দিন ফরিদ। জানিয়ে দেব বার্তা কক্ষের সর্বশেষ। মূল্যস্ফীতি কমাতে না পারা ব্যর্থতা বলছে সিপিডি। অসাধু ব্যবসায়ীদের সুবিধায় নিত্যপণ্যকে দুর্লভ করা হচ্ছে। আদালতের লোহার খাঁচা অপমানজনক বলেন ডক্টর ইউনূস। দুর্নীতির মামলায় চার্জ গঠন নিয়ে আদেশ 12 জুন। ভোটের অনুপাতে আসন বন্টন ইসিকে টিআইবির প্রস্তাব। জাতীয় নির্বাচন কয়েক ধাপে করতে একমত সিইসি। দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতে হবে বেনজিরকে। মন্তব্য কাদেরের। তাকে বিদেশ যেতে সাহায্য করেনি সরকার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। মূল্যস্ফীতি কমাতে না পারা সরকারের বড় ধরনের ব্যর্থতা বলে মনে করছে গবেষণা সংস্থা সিপিডি। সংস্থার অর্থনীতিবিদরা বলেছেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীকে সুবিধা দিতে গিয়ে সরকার নিত্যপণ্যকে বিলাসী পণ্যের মতো দুর্লভ করে তুলেছে। রোববার সিপিডি কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন সংস্থার গবেষকরা। আগামী বাজেটে প্রবৃদ্ধির পেছনে না ছুটে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর পরামর্শ তাদের। ধনী গরিব নির্বিশেষে দেশের মানুষের প্রধান খাবার ভাত। দেশে উৎপাদন বাড়লেও ধারাবাহিকভাবে বাড়ছে চালের দাম। তবে মোটা চালের দাম যতটা বেড়েছে, চিকন চালের দাম ততটা বাড়েনি। সিপিডির গবেষণা বলছে 4 বছরে পাইজাম চালের দাম বেড়েছে 15%, মিনিকেটের 17% ও মোটা চালের দাম বেড়েছে 30%। মসুর ডালের দাম বৃদ্ধির বেলায়ও একই চিত্র পেয়েছে সিপিডি। ছোট মসুরের দাম বেড়েছে 56%, অথচ মোটা মসুরের দাম বেড়েছে 95%। প্যাকেট ময়দার দাম বেড়েছে 45% আর খোলা ময়দার দাম বেড়েছে 60%। আরও অনেক পণ্যে এমন চিত্র দেখেছে সিপিডি। বাংলাদেশের চেয়ে মাথাপিছু আয় বেশি এমন 16 দেশের মানুষের খাদ্যের খরচ বিশ্লেষণ করেছে সিপিডি, যেখানে দেখা গেছে কলম্বিয়ার মানুষের ক্রয় ক্ষমতা বাংলাদেশের মানুষের 2.5 গুণ, অথচ খাবারের জন্য কলম্বিয়ার চেয়ে বাংলাদেশের মানুষের ব্যয় বেশি। দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ভিয়েতনাম সহ অনেক দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেশি হলেও ব্যয় বেশি বাংলাদেশে। আমাদের দুর্ভাগ্য যে আমরা মূল্যস্ফীতিকে একটা সহনশীল পর্যায়ে রাখতে না পারা, এটি কিন্তু আমি বলবো যে সরকারের একটা বড় রকমের ব্যর্থতা। অর্থনীতি এখন উচ্চ প্রবৃদ্ধি ধরবার সময় নয়, অর্থনীতি এখন সামষ্টিক স্থিতিশীলতা আনার সময়। ডলার ও ঋণের সুদহার বাড়ানো, কর বাড়িয়ে সরকারের আয় বাড়ানোর চেষ্টা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক পদক্ষেপ বলছে সিপিডি। তবে সরকার নিজের ব্যয় নির্বাহের ক্ষেত্রে বিপরীত অবস্থান নেয় সুফল মিলছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। অস্টারিটি মেজারের এই জিনিসগুলো যতটা আমরা বেসরকারি খাতকে মাথায় নিয়ে করি, ততটা সরকারি খাতকে মাথায় নিয়ে করি না। তার ফলে দুর্ভোগটা দীর্ঘস্থায়ী হয়, লিকেজ থেকে যায়, সাধারণ মানুষ ভোগে বেশি। সিপিডি বলছে, যে হারে মানুষ প্রবাসে কর্মে নিয়োজিত হচ্ছে সে হারে রেমিট্যান্স বাড়ছে না। হুন্ডি বন্ধ করতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলেও জানান গবেষকরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদালতের এজলাসে লোহার খাঁচা রাখা অপমানজনক মন্তব্য করে তা সরানোর অনুরোধ জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অভিশপ্ত জীবনে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন। তার বিরুদ্ধে দুদকের করা মানি লন্ডারিং মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে তিনি এসব কথা বলেন। আনুষ্ঠানিক বিচার শুরুর বিষয়ে 12 জুন আদেশ দেবে আদালত। গ্রামীণ টেলিকমের শ্রমিকদের লভ্যাংশের পাওনা 437 কোটি টাকার মধ্যে প্রায় 25 কোটি 22 লাখ টাকা কয়েকজন শ্রমিক নেতা এবং 2 আইনজীবীর ফি হিসেবে তাদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। তাই গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। সেই মামলার অভিযোগ গঠনের শুনানিতে রোববার ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতে তিনি ছাড়া সব আসামিকে লোহার খাঁচার কাঠগড়ায় ঢুকতে বলা হলেও অন্যদের সাথে নিয়ে খাঁচায় দাঁড়ান ডক্টর ইউনূস। কয়েক মিনিট পর তাদের এজলাসে বসতে বলেন বিচারক। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো, এটা একটা দেখার মতো দৃশ্য। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায়।
এই অভিশপ্ত জীবনের একটা অংশ, সেটা অত্যন্ত অপমানজনক তো বটে। এটা তো বটে, এটা নিয়ে অপমান করার জন্যই এটা বানানো হয়েছে। এটাকে সম্মান দেওয়ার জন্য তো বানানো হয় নাই, অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা বানানো হয়েছে। লোহার খাঁচা কি উঠিয়ে দেওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই উঠিয়ে দেওয়া উচিত। শুনানিতে বিভিন্ন যুক্তি তুলে ধরে মামলা থেকে আসামিদের অব্যাহতি চান আইনজীবীরা। যে একটা অভিযোগ আনতে হলে যে সুনির্দিষ্ট টাকা, একবার বলে 26 কোটি, একবার বলে 25 কোটি, এই সমস্ত জিনিসগুলি করে আজকে এই মিথ্যা মামলাটা দায়ের করা হলো, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো হাত নাই, গ্রামীণ টেলিকমের কোনো হাত নাই। দুদকের আইনজীবী অভিযোগ করেন আসামিরা অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের মতো অপরাধ করেছেন। 437 কোটি টাকা থেকে হঠাৎ করে আপনারা 26 কোটি টাকা কেন এখান থেকে মাইনাস করে আপনারা অন্যান্য ব্যক্তি, আপনি নিজে সহ অন্যান্য ব্যক্তিরা যে পরিশোধ করেছেন সেটাই অপরাধ হয়েছে। 12 জুন মামলার চার্জ গঠনের আদেশ দেয়া হলে দুর্নীতির মামলায় ডক্টর ইউনূসের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েক ধাপে সংসদ নির্বাচন করার প্রস্তাব দিয়েছে টিআইবি। এছাড়া ভোটের আনুপাতিক হারে আসন ভাগ এবং ইভিএমে ভোট চায় সংস্থাটি। এসব প্রস্তাবের সাথে একমত নির্বাচন কমিশনও। এই লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা এবং আইন সংস্কারের তাগিদ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার নির্বাচন ভবনে টিআইবির সঙ্গে বৈঠক শেষে এইসব তথ্য দেন সিইসি। জাতীয় নির্বাচনের আগেই বৈঠক করতে চেয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, কিন্তু সে সুযোগ হলো সংসদ নির্বাচনের 5 মাস পর। টিআইবির 5 সদস্যের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনার। আলোচনার মূল এজেন্ডাই ছিল সংসদ নির্বাচন ব্যবস্থা। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে বৈঠক। পরে টিআইবির নির্বাহী পরিচালক জানান, ধাপে ধাপে সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করা হয়েছে। সিইসিও মনে করেন এতে সুষ্ঠু ভোট আয়োজন করা কমিশনের জন্য সহজ হবে। আমাদেরও ঐকমত্য আছে বলে মনে করি, অ্যাটলিস্ট আমরা এই বিষয়টি ভাবতে পারি। সেটা হচ্ছে যে আমাদের যে নির্বাচন হয় একদিনে সারা দেশে, বিশাল একটা কর্মযজ্ঞ, সেটিকে ভেবে দেখা দরকার, যেটা সেটা না করে পর্যায়ক্রমে করা যায় কিনা। আমরা যে অভিজ্ঞতাটা অর্জন করেছি, আমাদের কাছে মনে হয়েছে জাতীয় নির্বাচনটাকে যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে এবং ভোট কেন্দ্রগুলোকে অধিক সংখ্যক ফোর্সেস মোবিলাইজ করা, ডিপ্লয় করা সহজ হবে, মনিটরিংটা সহজ হবে, অধিক সংখ্যক পোলিং পার্সোনেল আমরা দিতে পারবো। ভারতের মতো ইভিএমে কাগজের স্লিপ রাখার প্রস্তাব দিয়েছে টিআইবি। আগামী নির্বাচনে এটি কার্যকর করার পক্ষে নির্বাচন কমিশন। আইন সংস্কারেও তাদের আপত্তি নেই। রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্য পোষণ করে যে ইভিএমের মধ্যে যদি ভিভিপ্যাটটা লাগিয়ে দেওয়া যায়, তাহলে আমরা অ্যাগ্রি করব এবং নির্বাচনটা অনেক অধিক সুষ্ঠু হবে। কাজে এই প্রযুক্তিকে উপেক্ষা করা আমার মতে, আবার আমার সহকর্মীদের মতেও এটা ঠিক হবে না। তবে রাজনৈতিক সংকটকে বড় হিসেবে দেখছেন সিইসি। বলছেন এ বৈরিতা নিয়ে সামনে আগানো কঠিন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেনজিরকে বিদেশে যেতে সরকার কোনো সহায়তা করেনি বলেও জানান তিনি। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার প্রধান কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেন না। সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ওবায়দুল কাদের। দুর্নীতির প্রশ্নে সরকারের অবস্থান ব্যাখ্যা করে বলেন, কোনো দেশে দুর্নীতি হয় না এই দাবি কেউ করতে পারবে না। বাংলাদেশের সরকার প্রধান দুর্নীতি করেন না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেন না। দুর্নীতি করার পর সেই দুর্নীতির ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি সেটা দেখতে হবে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দেশ ছাড়ার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান তিনি। ফখরুলের অভিযোগ তো এখন তার তো সব ব্যর্থতার দগদগে খত। সে কি বললো না বললো সেটা বাস্তবতারই সরকার তুলে দিয়েছে। মির্জা ফখরুলের কাছে আমি জানতে চাই, সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে, কারা তুলে দিয়েছে, কোন অথরিটি তাকে তুলে দিয়েছে বলুন। বেনজিরকে দেশ ছাড়তে কেন বাধা দেওয়া হলো না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়ে দুদক তদন্ত করছে, এটি একটি প্রক্রিয়া, সরকার এখানে আগ বাড়িয়ে কিছু করতে পারে না। উনি না থাকলে কি বিচার হবে না? যা তারেক রহমান বাইরে আছে বলে কি
ট্যাক্সি বেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি, এবং 100 মনে তাকে আসতে হবে। বেনজির যদি মামলায় দুর্নীতি বা সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই হবে। এখানে সরকার কোনো আপোষ করবে। বিএনপি সরকারে থাকাকালে কখনো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, একমাত্র আওয়ামী লীগের সরকারে থেকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সরকার তো দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ করেনি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারকে লুটের দাবি করে দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে পরিস্থিতি না বদলালে দেশের অস্তিত্ব থাকবে না। রোববার জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, কোথাও কোনো জবাবদিহিতা নেই, আওয়ামী লীগ শুধু ক্ষমতা চায় আর ক্ষমতা টিকিয়ে রাখতে চারদিকে আজিজ বেনজিরের মতো রক্ষী বানায়। তবু সাবেক সেনা এবং পুলিশ প্রধান নয়, এমপিদের অপকর্মও বের হচ্ছে বলে দাবি তার। তিনি দাবি করেন, দুর্নীতিবাজদের রক্ষায় কাজ করছে সরকার। বিএনপি মহাসচিব বলেন, দেশ এবং মানুষের অধিকার রক্ষায় আন্দোলন করছে তার দল। সব বাধা উপেক্ষা করে শিগগিরই একটি সফল আন্দোলন গড়ে তোলা হবে। যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা আর্মির, সেনাবাহিনীর প্রধান, যারা আমাদের রক্ষা বাহিনীর প্রধান, আইজি, তাদের তো বেরিয়ে আসছে সংসদ সদস্য, চোরাচালানির সঙ্গে জড়িত। এদেরকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, ঠেকাতে না পারি, আমরা এই দেশে থাকবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো দেশের সাথে কার বিরোধ তা বিবেচ্য নয়, বাংলাদেশ শান্তি চায়। উন্নয়নে যারা সহযোগী হবে তাদের নিয়েই এগিয়ে যাবে দেশ। গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র বানিয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বাংলাদেশের সৃষ্টি ও নেপথ্যের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি পেতে হবে। এই অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করা, এটাই ছিল অন্তর্নিহিত কথা। অর্থাৎ দেশটাকে তিনি গড়তে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে একটি শ্রেণী আছে যাদের কিছু ভালো লাগে না, তবে তারা উন্নয়নের সব সুবিধাই ভোগ করে। এই বিশেষ শ্রেণীর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। কিছু ভালো লাগে না করুক, যেটাই করবো বলে এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাকে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো তোমাদেরকে তৈরি হতে হবে, এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয়। অর্থাৎ বাংলাদেশ যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে, তোমাদেরকে গড়ে তুলতে হবে। বন্ধুত্ব শান্তি বজায় রেখেই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যের কথা জানান সরকার প্রধান। সকলের সাথে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তরুণ প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাহিদার বিপরীতে 50,000-এর বেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। এর মধ্যে 16,000-এর বেশি কর্মীর বিএমইটির ছাড়পত্র ছিল। মালয়েশিয়া পরিস্থিতি নিয়ে রোববার মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন হয়েছে। প্রতারণায় জড়িতরা মন্ত্রী এমপি হলেও ছাড় দেওয়া হবে না। এ সময় ক্ষতিগ্রস্ত কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয় 31 মে। বিএমইটির ছাড়পত্র পাওয়ার পরও যেতে না পারায় ক্ষতিগ্রস্ত কর্মীরা। এ ঘটনার 3 দিন পর রোববার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী।
জানান, এজেন্সি সহ যারা প্রতারণায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 6 সদস্যের তদন্ত কমিটি হয়েছে। এ কমিটির কাছে অভিযোগ দিতে পারবে ভুক্তভোগীরা। কম বেশি 16,970 জন যাইতে পারে না। আমরা জানি রিক্রুটিং এজেন্ট কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। বিএমইটির ছাড়পত্রের বাইরে রয়েছে 33,000 কর্মী। এসব কর্মীর বিষয়ে কোনো সুদুত্তর দিতে পারেননি প্রতিমন্ত্রী ও সচিব। সময়মতো তালিকা না দেয়ায় বাইরাকে শোকজ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা এই কমিটিতে এটাও রেখেছি যে যারা ক্ষতিগ্রস্ত বা যারা হয়রানির শিকার হয়েছেন তারা যদি এই কমিটির কাছে তাদের অভিযোগটা জানান, আমরা ডেফিনেটলি দেখব। এদিকে মালয়েশিয়া যেতে না পারা ও প্রতারণার শিকার কর্মীরা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে সিআইডি। কেউ যদি মামলা করে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা শুধু মানব পাচার আইনে মামলা নয়, এর পাশাপাশি অন্য যে বিষয়গুলি আছে যে ইল্লিগালভাবে পাঠানো এবং ইল্লিগালভাবে টাকা আয় করে অন্য হস্তান্তর রূপান্তর করেছে বা মানি লেয়ারিং হয়েছে মানি লন্ডারিংয়ে, সেইগুলো আমরা মানি লন্ডারিং আইনে আওতায় নিয়ে আসবো। ক্ষতিগ্রস্ত কোনো কর্মী মামলা করলে গুরুত্ব সহকারে দেখা হবে বলেও জানান সিআইডি প্রধান। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। সকাল 8টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। মাত্র আধা ঘন্টায় 60 লাখ মানুষ টিকিট কাটার চেষ্টা করেন। পরে দুপুর 2টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। 17 জুন ঈদের দিন ধরে ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হবে 10ই জুন। স্বজনদের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরতে অনেকেরই পছন্দের শীর্ষে রেলওয়ে। তাই প্রতিবারই ঈদের সময় ট্রেনের টিকিট কেনায় চাপ থাকে। এবারও ব্যতিক্রম নেই। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট পেতে রোববার সকালে রেলওয়ের ওয়েবসাইটে ঢোকেন যাত্রীরা। সকাল 8টা থেকে 9:30টার মধ্যে বিক্রি হয় 13,000 টিকিট। প্রথম আধা ঘন্টায় ওয়েবসাইটে ঢোকেন 60 লাখ মানুষ। পশ্চিমাঞ্চলের সকল আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি আপনার আমাদের কাছে যে পরিসংখ্যান, সে 12টা পর্যন্ত টিকিট বিক্রি প্রায় 13,500 টিকিট বিক্রি হচ্ছে ইতিমধ্যে। আর এই 13,500 টিকিটের জন্য প্রায় 72 লক্ষ হিট করেছে বাংলাদেশ রেলের সার্ভারে। আর সবচেয়ে পিক আওয়ার ছিল সকাল 8টা থেকে 8:30, তখন 60 লক্ষ হিট করেছিল। পশ্চিমাঞ্চলের টিকিট সকালে শুরু হলেও পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হয় দুপুর 2টা থেকে। সেখানেও চাপ দেখা যায় টিকিট প্রত্যাশীদের। পশ্চিমাঞ্চলের টিকিটগুলো দেওয়া হয় সকাল 8টায়, আর পূর্বাঞ্চলের টিকিটগুলো দেওয়া হচ্ছে দুপুর 14 কোটি কথা 2টা থেকে। 6 তারিখ পর্যন্ত চলবে। আপনারা জানেন যে আজকে 2 তারিখ 12 তারিখের টিকিট দেওয়া হচ্ছে, 3 তারিখ দেব হলো 13 তারিখের টিকিট, 4 তারিখ 14 তারিখ, 5 তারিখ 15 এবং 6 তারিখ 16 তারিখের টিকিট। এবার ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের মোট আসন 33,500টি। এবারও স্টেশন নয়, শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরের অভয়নগরে পুলিশের নির্যাতনে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের দাবি, মিথ্যা অভিযোগে আটকের পর নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে মাদকসহ আটক ওই নারী অসুস্থ হয়ে মারা গেছেন। ইয়াবা রাখার অভিযোগে শনিবার রাতে অভয়নগর উপজেলার নোয়াপাড়া এলাকার ইজিবাইক চালক জলিল মোল্লার ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় জলিল না থাকায় তার স্ত্রী আফরোজা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বজনদের দাবি, মিথ্যা অভিযোগে আফরোজাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে নির্যাতনে মৃত্যু হয় তার। পুলিশের বিরুদ্ধে ঘর থেকে টাকা লুটেরও অভিযোগ করেছেন তারা। আমার আম্মু বলছে আমার কাছে কিছু নেই। সে আমার আম্মুর কাছে সব করেছে, সার্চ করেছে, কিছু পাইনি। তারপরে বলতেছে যে আপনার কাছে আজকে কিছু পাইলেও আপনার নামে মামলা দিব, না পাইলেও মামলা দিব। পুলিশ আমার গাড়ি বেচা টাকা টুকা সব নিয়ে গেল, আমার বউ সোনা দানা সব নিয়ে গেল, এখানে সব দিয়ে গেছে। কালকে আটকাই ঘরের মধ্যে আমি বাড়ি থেকে আমার কোনো আশ্বাস ছিল না। থানায় অসুস্থ হয়ে পড়লে ওই নারীকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। অবস্থার অবনতি হয় রোববার সকালে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসক বলছেন, প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওনার প্রেশার ছিল 220/110, এটা অনেক বেশি প্রেশার। এজন্য ওখান থেকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পরে আমার হাসপাতালে রেফার করে। আমাদের জরুরি বিভাগে আমরা রিসিভ করি এবং আমার
ইউনো সাহেবের সাথে যতটুকু কথা হয়েছে ওনারা ধারণা করছেন যে এটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। এদিকে ওই নারীর ঘর থেকে 15টি ইয়াবা উদ্ধারের কথা জানালেও মৃত্যুর বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। জিয়াউল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, যশোর। ডেঙ্গুর চিকিৎসা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি যথেষ্ট, কিন্তু এডিস মশা ঠেকাতে না পারলে ব্যাপক চিকিৎসা প্রস্তুতি নিয়েও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। রোববার সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে মন্ত্রী এই কথা জানান। তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে কাজ করা উচিত। দেশে কোনো অবৈধ ক্লিনিক চলতে পারবে না বলে হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে বিভিন্ন প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের উপকারে আসবে না এমন কোনো প্রকল্প আর নেওয়া হবে না। বাজেটে সরকার যা বরাদ্দ দেবে সেটি যথাযথভাবে খরচের চেষ্টা করা হবে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেটা প্রস্তুতি, সেটা আমাদের প্রচুর স্যালাইন আছে। আমাদের এখন চিকিৎসকরা একদম উপজেলা পর্যায়েও ডেঙ্গি রোগের চিকিৎসা সম্বন্ধে ওয়াকেবল, ডেঙ্গি আমাদের গাইডলাইনও আছে। তো সুতরাং এতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। কিন্তু আমি আবারও বলছি ওই একই কথা যে প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, এটি আমাদেরকে আগাইতে হবে। ছিল না ড্রাগ ও ট্রেড লাইসেন্স, ফার্মেসি চালানোর পূর্ব অভিজ্ঞতা, এমনকি সর্বোচ্চ 2 দরদাতার চেয়ে ভাড়াও দিয়েছে 5 গুণ কম। তারপরও এই কাজ পেয়েছেন 2 ব্যবসায়ী, আর একেই নিয়ম মেনে কাজ দেয়া বলছেন সুপার স্পেশালাইজড হাসপাতালের দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি। আর সেই আয়ের টাকা রাখতে তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন 16টি। অপূর্ব স্থাপত্য শৈলী আর বিশ্বমানের প্রযুক্তি সুবিধা নিয়ে তৈরি হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। 2022 সালের সেপ্টেম্বরে উদ্বোধনের পর এর দায়িত্ব বুঝিয়ে দেয় দক্ষিণ কোরিয়া। তারপর থেকেই নানা অনিয়ম ও ব্যবস্থাপনা ঘিরে ধরে হাসপাতালটিকে, বাদ যায়নি ফার্মেসিও। ফার্মেসির নাম হসপিটাল ফার্মেসি। এটি দেখে যে কেউ ভাবতে পারেন যে এটি হয়তো এই প্রকল্পের অধীনে সরকারি কোনো আয়োজন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই জায়গাটি সহ আরও একটি জায়গা ভাড়া দেওয়া হয়েছে মাত্র 50 ও 100 টাকা বর্গফুটে, আর এই কাজটি পেয়েছেন একজন আদম ব্যবসায়ী। তবে দরপত্র মূল্যায়ন কমিটির দাবি সবই হয়েছে নিয়ম মেনে, নিয়ম কানুন অনুসরণ করে করা হয়েছে এবং ওটিএম ওপেন টেন্ডারিং মেথডের মাধ্যমে করেছে। সরেজমিনে মিলছে ভিন্ন তথ্য। দরপত্রের ঠিকানা 382 মগবাজার, কিন্তু সেখানে এর অস্তিত্ব নেই। কোথায় গেছিস? স্কাটন রোডে চলে গেছি। পরে মগবাজারে আরেক ঠিকানায় গিয়ে দেখা গেল সেটি আদম ব্যবসার অফিস, অথচ কাজ পাওয়ার শর্ত ছিল থাকতে হবে মডেল ফার্মেসির অন্তত 6টি শাখা। হসপিটাল ফার্মেসিকে কার্যাদেশ দেওয়া হয়েছে 2023-এর 25 জুলাই, তবে তারা 27 দিন পর করেছে ট্রেড লাইসেন্স, আর ড্রাগ লাইসেন্স করা হয়েছে 203 দিন পর। সুপার স্পেশালাইজড হাসপাতালের লেভেল 1-এ সাবা ফুডস নামের এই প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে 431 টাকা বর্গফুট হিসেবে, আর ঠিক পেছনেই হসপিটাল ফার্মেসি ভাড়া পেয়েছে মাত্র 100 টাকা বর্গফুট হিসেবে। উন্মুক্ত এই দরপত্রে অংশ নেয়া 5 প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ দরদাতা গুলশানের তামান্না ফার্মেসি, মাসে ভাড়া 2,40,000, কিন্তু 5 গুণ কমে মাত্র 46,750 টাকায় কাজ দেয়া হয় হসপিটাল ফার্মেসিকে। এতে চুক্তির 3 বছরে 69 লাখ টাকার রাজস্ব হারাবে সরকার। বারবার যোগাযোগ করেছি, কিন্তু যোগাযোগ করার পর তারা বিভিন্ন রকম তাল বাহানা যে হ্যাঁ আপনারাই পাবেন, একটু প্রক্রিয়া আছে, প্রসেস আছে। এছাড়া খাবারের জন্য ভাড়া দেওয়া হয়েছে 3টি ক্যাফেটেরিয়া। এতে বড় শর্ত ছিল এই কাজ পেতে দেশ বিদেশে ক্যাফেটেরিয়া পরিচালনায় থাকতে হবে 15 বছরের অভিজ্ঞতা, অথচ কাজ পাওয়া নুরিশ ল্যাব ট্রেড লাইসেন্সই করেছে গত বছরের 14 জুন। ঢাকায় টোটাল কয়টা ব্রাঞ্চ আছে? না, আমাদের ওরকম ব্রাঞ্চ নেই। আর এই ক্যাফেটেরিয়ার কাজও পেয়েছেন ফার্মেসির কাজ পাওয়া 2 জনের একজন। দরপত্রে দেয়া ঠিকানা বনানীতে গিয়ে দেখা গেল সেটি নির্মাণ প্রতিষ্ঠান। ওনার কিসের বিজনেস এখানে? কনসালটেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড লেখা আছে সাইনবোর্ড, এটা ইঞ্জিনিয়ারিং। এবার এসব তথ্য নিয়ে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতির কাছে গেলে পাল্টে গেল তার বক্তব্য। আমি কমিটির প্রধান হিসেবে আমরা দেখেছি, বাট সিদ্ধান্ত অনেক সময় তো আরও প্রশাসনিক লেভেল থেকে থাকতে হয়। অথচ কথা ছিল এখানে হবে বিশ্বমানের একটি ফার্মেসি। রোগীকে কম দামে ওষুধ দিতে
তা নেওয়া হবে সরাসরি কোম্পানির কাছ থেকে। তবে এর বদলে ফার্মেসির জায়গা ভাড়া দিয়েছে বঙ্গবন্ধু মেডিকেলের সাবেক উপাচার্য শারফুদ্দিন আহমেদের প্রশাসন। ফার্মেসিটার ব্যাপারে আমি অলরেডি ওখানে একটা কমিটি করে দেওয়া আছে, তারা এটা সার্চ আউট করতেছে যে এটা কিভাবে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি যেহেতু সব কিছু আমরা চালাতে পারি, ইনডোর ফার্মেসি এবং আউটডোর ফার্মেসি কেন চালাতে পারবো না। এদিকে সুপার স্পেশালাইজড হাসপাতালের আয়ের টাকা রাখতে একটি দুটি নয়, খোলা হয়েছে 16টি ব্যাংক অ্যাকাউন্ট। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স অ্যাকাউন্টে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।